নিশুতি রাতে ঢেকে আছে ধরণী। ঘুটঘুটে অন্ধকার রাজত্ব চালিয়ে যাচ্ছে পৃথিবীর বুকে। দূরে ঝিঝি পোকারা নিজেদের মতো আওয়াজ করে যাচ্ছে। কিছু কিছু জোনাকি পোকা জলে জলে আবার নিভে গিয়ে উড়ে যাচ্ছে। তাদের দেখা মিলেছে একটু আগেই। কালো কালো মেঘ চাঁদের আশেপাশে ঘুরঘুর করছে। আম বাগানের রাহাত একের পর এক সিগারেট ফুঁকে যাচ্ছে। আগে সিগারেট হাতেও নিত না, আর এখন সিগারেট ছাড়া চলে না। শীতল বাতাস রাহাতের গায়ে লেগে গেল। রাহাতের শান্তি লাগলো না। সিগারেটের শেষ বিন্দু মাটিতে ফেলে দিয়ে এক হতাশার দীর্ঘশ্বাস ফেলে 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। বন্ধ চোখের পাতায় ভেসে উঠল টলটলে দেখির জলের মতো ভরপুর একজোড়া চোখ, যে চোখে রাহাত অব্যক্ত যন্ত্রণা দেখেও দেখেনি। ঠোঁট কামড়ে কান্না চেপে রাখার প্রয়াস চালিয়ে যাওয়ার শুকনো দেহের এক নারী মূর্তি। হাত ছেড়ে দিয়ে চোখ খুলে ফেলল দ্রুত গতিতে। আর ভাবতে পারছে না রাহাত। হৃৎপিণ্ডে ব্যথা হচ্ছে। এই ব্যথা রাহাত আগে কোনো উপলব্ধি করেনি। সেই চোখের না বলা যাতনা কেন রাহাত দাম দেয়নি? রাহাতের ঘরে বাইরে মনে কোথাও একটু শান্তি নেই। ছেলে রায়হানকে দিয়েও অন্তরে মিষ্টতা খুঁজে পায় না। রাহাতের চোখে আবারও ভেসে উঠল সেই নারীর লাজুক হাসি, নরম চাহনি, চুল ঝাড়া দৃশ্য, মিনমিন করে কিছু বলার শব্দ কানে বাজছে রাহাতের। আচমকা রাহাত নিজের চুল খামচে ধরে টানতে লাগলো। খুব আফসোস হচ্ছে, অনেক অনেক আফসোস হচ্ছে। তার ইসমা কোথায়? কোথায় তার ইসমা? নেই তো, কোথাও নেই। ইসমা নামক রমণী অনেক আগেই তাকে জুতা পিটা করে তার তুচ্ছ ভিটেমাটি ছেড়েছে। রাহাত আজ শুনতে পেয়েছে ইসমার বিয়ে হয়েছে ঢাকায়। স্বামী একজন মেজর। এই ইসমা তো রাহাতের ছিল, এখন আরেকজনের। রাহাত ইসমাকে দেখেই পাগল পাগল হয়ে বিয়ে করেছে। বিয়ের পরের দিনগুলোও ছিল বেশ স্বাচ্ছন্দ্যবোধের। এই দিনগুলো কোথায় গেল? সব হারিয়ে গেছে। রাহাত হারিয়ে ফেলেছে, কুড়িয়ে নিয়েছে মেজর। রাহাত এখনও জানে না ইসমার বর্তমান স্বামী মেজর ওসামা ব্যক্তিত্ব কেমন। রাহাত সন্তান সন্তান করে চিরতরে হারিয়ে ফেলল প্রকৃতির সুখের অস্তিত্ব। এত অনুশোচনায়, এত আত্মগ্লানি রাহাত রাখবে কোথায়? মাথা ভনভন করে ঘুরছে। ইসমার কথা খুব বেশি মনে পড়ছে। ইসমা তো তার কাছেই ছিল, কিন্তু রাহাতের অবহেলা, অযত্ন আর শেষের নির্যাতনের শিকার হয়ে রাহাতের নাম ঠিকানা সব ছেড়ে ছুড়ে চলে গেছে। ইসমা যদি রাহাতের বিধ্বস্ত অবস্থা দেখে খুশি হবে কি, নাকি একটু মায়া দেখাবে? ধীরে ধীরে রাহাত উঠে দাঁড়ালো। বাড়ির পথে হাঁটতে ইচ্ছে করে না। রায়হান ঘুমিয়ে থাকে। সুমি খিটখিট করে সারাদিন। জরিনা মুখ বেজার করে রাখে। রাহাত অনেকদিন হলো পেট ভরে মজা করে ভাত খেতে পারে না। সুমি কাজ নিয়ে হিংসা করে। জরিনা চাপারে বক বক করে রান্না করে। ইসমার হাতের রান্না মুখে লাগে না। অনেক দিন হলো সেই হাতের রান্নার স্বাদ প্রতি বেলায় বেলায় খুঁজে বেড়ায় রাহাত। অন্ধকারের মতোই রাহাতের হতাশা কেবল শুরু। এই হতাশা কোথায় গিয়ে থামে কি জানে, নাকি মৃত্যু পর্যন্ত বয়ে বেড়াতে হবে? বসুন্ধরা সিটি শপিং মলে লিফটের সামনে ইসমা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। লিফটে উঠবে কি করে বুঝতে পারছে না। মেজর স্ত্রীর মনোভাব বুঝতে পেরে নরম গলায় শুধালো, এই যে হলুদ রং দেখতে পাচ্ছ, এই হলুদ রঙের মাঝে পা রেখে দাঁড়াও। প্রথমে এক পা রেখে তারপর আরেক পা রাখবে। আমার হাত ধরে সাবধানে উঠো। ইসমা লিফটের চলন্ত সিঁড়িতে পা দেওয়ার সাথে সাথে মেজর শক্ত করে বউয়ের হাত ধরে সাপোর্ট দিল। ইসমা স্বাভাবিক হয়ে মেজরের হাত ছাড়তে চাইলেও আরও আটকা পড়ল। মেজর তো হাত ছাড়লই না, উল্টা আরও চেপে ধরেছে। মেজর ঘুরে ঘুরে ইচ্ছামতো রেডিমেড 3 পিস কিনে ব্যাগ ভর্তি করতে লাগলো। 3-4টা ভালো বোরকা খুঁজে খুঁজে বের করে নিয়ে নিল। স্যান্ডেল থেকে শুরু করে ব্রাশ, টুথপেস্টও মনে করে নিয়ে নিল। ইসমা রোবটের মতো দেখে যাচ্ছে। স্ত্রীর সব কেনাকাটা শেষ করে শাশুড়ির জন্য কেনাকাটা করেছে। কার্ড বের করে দিয়ে বিল পে করে ফের দুজনে লিফটের নিকটে এসে পৌঁছালো। খাতুন, জি। আমার 2 হাত শপিং ব্যাগ। তুমি আমার শার্টের হাতায় বা পিঠের অংশে ভালো করে ধরে রাখো। কথা মতো ইসমা তাই করলো।
9 বছর বয়সে শহর ত্যাগ করে মায়ের হাত ধরে গ্রামে গেল। এরপর আর শহরে আসা হয়নি। লিফট কীভাবে ব্যবহার করে চলন্ত লিফটে কীভাবে উঠে ইসমা এসব পারে না, বোঝে না। ওসামা খন্দকার খুব সুন্দর করে সামলে নিয়েছে। ইসমার মনে হলো না পাশের জন তার নতুন স্বামী হয়। মাত্র 3 দিন হয়েছে তাদের বিয়ে। মেজরের ব্যবহারে এমন বাতাস বইছে যেন ইসমা আগেই পূর্ব পরিচিত। মল থেকে বের হয়ে ওসামা তার খাতুনকে নিয়ে গ্যারেজ থেকে বাইক বের করে সবগুলো শপিং ব্যাগ রশি দিয়ে বেঁধে ফেলল। এবারেও কি বাইকে উঠতে ভয় পাবে? না, এবার ভয় কেটে গেছে। বোরকা ঠিক করে বসো, বসতে অসুবিধা হলে আমাকে জানাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর তোমার কোথাও যেতে ইচ্ছে করছে? ইসমা আমতা আমতা করছে, কথায় জড়তা স্পষ্ট দেখা দিচ্ছে। খোলা মনে বলো খাতুন, আমার সাথে সহজ হও। না মানে আসলে নিউ মার্কেট একটু দেখতাম আর কি। নিউ মার্কেট তো দেখার মতো কিছু নেই খাতুন। সমস্যা নেই, নিউ মার্কেট ঘোরাঘুরি করে শহীদ মিনার নিয়ে যাব। আচ্ছা নিউ মার্কেটে কেন যেতে ইচ্ছে করলো? শুনেছি নিউ মার্কেট নাকি অনেক কিছু পাওয়া যায়। কার থেকে শুনেছো? আমার ছোটো মামির বোনের কাছ থেকে। সেখানে কি পাওয়া যায় বলেছে? না তা তো বলেনি, তবে এটা বলেছে অনেক কিছু একসাথে পাওয়া যায় আর সস্তা সব কিছু। সব কিছু সস্তা না, সস্তার জিনিস সস্তায় বিক্রি করে। ভালো মানের জিনিসপত্র রয়েছে। বাইক স্টার্ট দিয়ে নিউ মার্কেটের উদ্দেশ্যে রওনা দিল। মৃদু বাতাস দুজনকে ছুঁয়ে ছুঁয়ে গেল। ইসমা এক হাত ধরে রেখেছে ওসামা খন্দকারের শার্টের কোনা। একই রাতের বাতাস মেজর আর তার স্ত্রীর কাছে কত আরামদায়ক, অথচ সিগারেটখোর কাপুরুষ রাহাতের কাছে আরাম তো দুর্বিষাদের ছোঁয়া কেবল। ইসমার হাত ধরে মেজর পুরোটা নিউ মার্কেট এরিয়া ঘুরে দেখিয়েছে। ইসমার খানিকটা লজ্জা লাগছে। এখানে সব কেনাকাটার বিষয়বস্তু দেখার মতো কিছুই নেই। নিম্ন আওয়াজে ইসমা বলল, বোকার মতো এখানে আসতে বলেছি। আমি মামির বোনের কথা অনুযায়ী কিনা ঠিক ভেবেছিলাম। মেজর ঠোঁটে দ্রব্যের হাসি ধরা দিয়েছে, তবে তা ইসমা দেখেনি। মেজর মনে মনে বলল, আমার বোকা খাতুন। কি বোকা বোকা কথা বলো তুমি? এমন বোকা আর নরম পেয়ে জানোয়ার দলগুলো তোমাকে পিষে গেছে। সেই বোকা মেয়েটি আবার কি করে জুতা হাতে নিলে? সে যাই হোক, জুতা মারার সিনটা যদি একবার দেখতে পেতাম। ওসামা খন্দকারের হাসি আরও প্রশস্ত হলো। নিউ মার্কেট থেকে হালকা পাতলা কিছু খেয়ে দুজন শহীদ মিনারে গিয়ে বসলো। 5-6 জন যুবক ছেলে কতগুলো মোমবাতি শহীদ মিনারে লাগিয়ে দিয়েছে। সিরিয়ালের মোমবাতিগুলো জ্বলছে। মেজর ওসামা তার খাতুনকে নিচে সিঁড়িতে বসে পড়লো। উপরে থাকা মানুষগুলো আস্তে আস্তে নিচে নেমে গেছে। এই খাতুন, শহীদ মিনারের দিকে মুখ করে বসো। উপরে কেউ নেই, এখানে চাইলে নেকাব উঠাতে পারো। ওসামা খন্দকার ফোন বের করে মাজেদার কাছে কল করলো। খালামণি, কখন পৌঁছাতে পেরেছ? বাবা 20 মিনিট হয়েছে এসেছি। তোরা নাকি বের হয়েছিস? হ্যাঁ, এখনও বাইরে আছি। বাজান, তামান্নার খালা শাশুড়িকে নাকি তুই ভাষণ দিয়েছিস? খালামণি, তখন তুমি এর আধা ঘন্টা আগে বের হয়ে গিয়েছো। দূর বাজার, আমি জানলে দরকার হলে আজকে থাকতাম, তারপরে ওই চাঁদের মহিলার নত মুখ দেখে আসতাম। মা তোমাকে কত করে থাকতে বললো, তুমি তো দৌড়ে চলে গেলে। কি করব বাবা, সাদিয়ার পরীক্ষার জন্য আসতে হয়েছে। রাসেল আর সাদিয়া ওরা কোথায়? তোর খালুর সাথে বের হয়েছে। মাজেদার সাথে কথা বলা শেষ করার পরেই মানজিয়া বাড়ি থেকে কল করেছে। বলো খালামণি, তোরা কখন আসবি? মোমো বানিয়েছি, খাবি না? ঠান্ডা হয়ে যাবে তো। তোমরা খেয়ে ফেলো, আমরা খেয়েছি বাইরে। এ আসমান, শোন বাবা। বলো। আসার সময় মনে করে হলুদের গুঁড়া নিয়ে আসিস বাবা। আচ্ছা ঠিক আছে। আপু কই? এমাত্র চলে গেছে। নিফা বেয়ানকে টেনে ওদের ফ্ল্যাটে নিয়ে গেছে। বাচ্চারাও চলে গেছে। ওরা চলে গেছে। একরাম তোর জন্য অপেক্ষা করেছে। কি গোপন কথা নাকি বলবে? মেজো খালামনির সাথে কথা শেষ করে ওসামা দৃষ্টি দিল খাতুনের দিকে। মোমবাতির হলদে আলোর দিকে একধারে তাকিয়ে আছে ইসমা। হলুদ আলোর ঝলক ঠিক ইসমার মুখের প্রতিফলন হচ্ছে। গালের দাগটা ঝিলিক মেরে উঠল মেজরের চোখে। মেজর ক্ষণকাল তাকিয়ে রইল আনমনে বসে থাকা ইসমা খাতুনের দিকে। আর ভালো লাগছে দেখতে, সত্যি ভালো লাগছে অর্ধাঙ্গিনী কোমল চেহারে নিজের চোখ দুটো স্থির করে রাখতে। মেয়েটা খুব স্বল্প সময়ে জাদু করে ফেলেছে। মন এভাবে বিগলিত হতে থাকলে মেজর কাজের স্থানে গিয়ে থাকবে কি করে? কত অফিসারদের দেখে বাড়ির জন্য ছটফট করতে। ক্যাপ্টেন রিয়াদও কত আকুপাকু করে থাকে বাড়ির মুখে হতে। এবার মনে হচ্ছে তারও এই অবস্থায় হবে। কী ভাবছো?
ইসমা চমকিত নয়নে ফিরে তাকালো ব্ল্যাক ডায়মন্ডের মুখের দিকে চেয়ে রইল কিয়ৎক্ষণ। মানুষটা কালো হলেও চেহারার গঠন অমায়িক। অনেক ছেলেরা নাকি মায়াবী চেহারার অধিকারী হয়ে থাকে, আর তার এক টিচার বলেছিল। খারাপ কিছু বলেনি, একদম সত্য কথা বলেছে। ইসমা সেই কথার চাক্ষুষ প্রমাণ পেয়েছে এই মেজরের চেহারায়। খাড়া নাক, ভাসমান চোখ, সরু কপাল, গায়ের রং কালো হলেও এই মুখে যেন দারুণ একটা আকর্ষণ আছে। সে আকর্ষণে আকর্ষিত হয়েছে ইসমা। দুজনের মাঝে এক পবিত্র দৃষ্টি বিনিময় হয়ে গেল মোমবাতির নরম হলুদ আলোর বিনিময়ে। মেজরের চোখে একরাশ আর্দ্রতায় ভরা মুগ্ধতা। ইসমার চোখে মেজরের সৌন্দর্য। ইসমার চোখে ধরা পড়েছে নিজ স্বামীর রূপ। কালো বলে কি কেউ সুন্দর হয় না? হয়তো কেউ কেউ হয়, এই যেমন ওসামা খন্দকার। ইসমার মনে একটা কথা আন্দোলনের মতো বেজে উঠল। এই কারণে তার শাশুড়ি ছেলেকে কালো মানিক বলে, তার তামান্না বলে ব্ল্যাক ডায়মন্ড। একটা কমজোরি বাতাস আসলো। মোমবাতিগুলো নিভেও নিভেনি। দুর্বল বাতাসের সাথে পাল্লা দিয়ে চিকন লতার মতন আগুন ছড়িয়ে গেল। এই আলোতে একজোড়া যুগল প্রেমময় দৃষ্টি আদান প্রদান করে গেল। বাতাসের তোপে ওসামা খন্দকারের সামনের চুলগুলো কপাল ছুঁয়ে দুলে উঠল। ইসমা তখনও তাকিয়ে আছে, ঠোঁট নড়ছে না, অথচ মনে মনে কিছু কথা বলে যাচ্ছে। কেমন যেন একটা হাসি দিল ইসমার স্বামী। এটাকে মুচকি হাসি বলে। এই হাসিতে ইসমা খানিকটা ঘায়েল হয়ে গেছে। প্রথমবারের মতো এত সুন্দর হাসি দেখলো মেজরের ঠোঁটে। কালো মানুষটাকে কি দেখো খাতুন, আপনি কালো এই কথাটা আর বলবেন না। দেখতে গিয়ে বলেছেন, আজকে বললেন। আমার শুনতে ভালো লাগে না। আপনি যে খুব সুন্দর তা কি জানেন? মা বলে সব সময়। কি বলে? তুমি একটু আগে যা বললে ওইটা? আমার বন্ধুরাও বলতো বন্ধুদের মাঝে আমার গায়ের রং চাপা, কিন্তু তাও ওরা বলতো ওদের চেয়ে আমার চেহারায় বেশি। বেশি কি? থেমে গেলেন কেন? ধুর, নিজের কথা এভাবে বলা যায়? শোনো, এনিফা বুড়ি শাশুড়ি মাকে ওদের ফ্ল্যাটে নিয়ে গেছে। তামান্না আপুর বাচ্চাগুলো আমার খুব ভালো লাগে। আমার মা ওদের সাথে অনেক তাড়াতাড়ি মিশে গেছে। মা আজকে মামাদের সাথে গ্রামে চলে যেতে চেয়েছিল, কেউ যেতে দেয়নি। মা অনেক আনইজি ফিল করছে। মেয়ের শ্বশুর বাড়িতে বেশি দিন থাকতে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তখন আর আনইজি ফিল হবে না। তোমার বয়স কত এখন? ধরেন 24। কি 24 বছর? কি করে হয়? মেজরের কণ্ঠে অবাকের তীব্র ঝাঁপ। রাহাতের সাথে বিয়ে হওয়ার সময় তোমার বয়স কত ছিল? 15 বছর ছিল। বিয়ের পর 1 বছর পড়াশোনা করেছে অনেক কষ্টে। শাশুড়ি ননদ তারা ব্যঙ্গ করতো আমার পড়ালেখা নিয়ে। বিয়ের 6 বছরে শেষ হয়ে 7 বছরের মাথায় সতীনের আগমন হয়। সবাই জানে 7 বছরও আমার বাচ্চা হয়নি। আসলে 6 বছর ছিল। 7 বছরে পদার্পণ করেছিল মাত্র। 21 বছর বয়সে সতীনের কৃতিত্ব সহ্য করেছি। 22 বছর বয়সে সতীনের বাচ্চা দেখেছি। এরপর বিচ্ছেদ হলো, তাও এক অপবাদ মাথায় নিয়ে। আমি নাকি তাদের সন্তানকে মারতে চেয়েছিলাম, অথচ বাচ্চাটাকে আমি পানি থেকে উঠে ঠাই দিয়েছি। বিচ্ছেদের 6 মাস পর মাঝাদা চাচ্ছি আমার মামার বাড়ি আপনার জন্য সম্বন্ধ নিয়ে আসে। বিয়ে হয়ে গেল আপনার সাথে। বয়সের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তোমার বয়স নিয়ে তো আমার কোনো সমস্যা নেই। হঠাৎ কি মনে করে তোমার বয়সের কথা জিজ্ঞেস করে ফেললাম? আমার বয়স জানো তুমি? না, 30-এর উপরে খাতুন। তামান্নাপুর বিয়ে হয়েছে 22 বছরে। সেখানে তুমি 22 বছর বয়সে কত কিছু সহ্য করেছ। ঢাকায় অনেক মেয়েদের বিয়েই হয় 22-21 বছরে। গ্রামের মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়, এটা আমি জানি। আমার মায়েরও তো অল্প বয়সে বিয়ে হয়েছে, তবে আমি জন্ম হয়েছে অনেক পরে। তুমি যেমন ভিকটিম ছিলে, আমার মা আর মেজ খালামণি একসময় অতিবাহিত করেছে, তাই তারা সহজে তোমার কষ্ট উপলব্ধি করতে পেরেছে। তুমি সঠিক জায়গায় এসেছো খাতুন। ইসমাত জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। মেজর আবার বলতে লাগলো, বাবা মায়ের বিয়ের অনেক পরে আমার জন্ম হয়েছে। কাকু খালামণিকে পছন্দ করে বিয়ে করেছে। তামান্না আপু হওয়ার পর খালামণি আর বাচ্চা হয় না। এদিকে আমার মা তখনও নিঃসন্তান। তখন দাদা দাদি সহ বাবা আর কাকু যৌথ পরিবারে গ্রামে বসবাস করতো। বন্দা বাছা এসব কথা আমার মাকেও শুনতে হতো। আমার দাদি বেশি হার্ড করে কথা বলতো, বাবাকে বিয়ে করাতে পাগল হয়ে যায়। দাদার কারণে পেরে ওঠেনি। গায়ের মানুষজন বিভিন্ন কথা শুনিয়ে যেত আমার মাকে। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর আমার মায়ের কোল আলো করে তার কালো মানিককে আল্লাহ দান করলেন। এরপর ব্যবসায়িক কাজে বাবার কাকু ঢাকায় আসে। খালামণি আর কোনো সন্তান হয়নি। আমার 2 জন বোন তুলি টুসি জন্ম হলো গ্রামে। দাদা দাদি মারা যাওয়ার পরে আমাদের সবাইকে বাবার ঢাকা নিয়ে আসেন।
এখানে কেউ আর খালামণিকে বন্ধা বলে না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেললো উসমা খন্দকার। ইসমা ভরা কৌতূহলে জিজ্ঞেস করলো, খালামণির ঘরে তো তামান্না আপু হয়েছে, তাহলে বন্ধা কেন বলবে? ক্ষীণ হাসি ঝুলিয়ে ইসমার স্বামী বলল, এক বাচ্চা হওয়ার পর আর বাচ্চা হয় না, তাই মূর্খ মানুষ কথা শোনাতে পিছপা হতো না। এসব কথা নানুর থেকে শুনেছি। আমার মা বন্ধা ছিল না, শুধু দেরি হয়েছে জননী হতে। আল্লাহ যখন চান তখনই হবে, কিন্তু মানুষজনের কথা কি আর বলবো। গভীর নিঃশ্বাস বেরিয়ে আসলো ওসামা খন্দকারের ভিতর থেকে। খাতুন, জি। কখনো নিজেকে খুঁত মনে করবেন। আমি চিরকাল আছি তোমার পাশে। তোমার গর্ভকালীন থাকুক শূন্য, থাকুক পূর্ণ, এতে আমার মনে এক বিন্দু দাগ পড়বে না। আমি তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছি না, সত্য বলছি। অন্তরে একটা রেখে মুখে আর একটা আমি বলতে পারি না। যদিও তুমি বন্ধা হও এটা যেমন সত্যি, এটাও কিন্তু তেমন সত্যি যে তুমি আমার সহধর্মিণী। এই সময়টা 1500 বছর আগের সময় নয় যে মেয়েরা স্বামীর সাথে সতীনকে নির্দ্বিধায় মেনে নিবে। নারীর মনে হিংসার আগুনে জ্বলে স্বামীর পাশে অন্য নারীকে দেখলে এটা অস্বাভাবিকের কিছু না। আমার সন্তান আমার চোখের মনি হবে, তবে সন্তানের জননীর কী হবে? সন্তানের জননী হলো আগে। আমার মা আর খালামণি কখনো তোমাকে বাচ্চা কাচ্চা করে মাথা খাবে না। আজ খালামণি কী বললো শুনলে না? দরকার হলে বাচ্চা পালক আনবে। অনেক কষ্ট আর যন্ত্রণা সয়েছ, আমার বাহুডোরে সুখের সাথে থাকবেন ইনশাআল্লাহ। মেজর হাত রাখলো ইসমার হাতের উপর ভরসা আর আস্থার সহিত বলল, তোমার মাঝে আমি আটকে গেছি খাতুন। নিজেকে সাথে নিজে বোঝাপড়া বুঝি না। বড্ড অবাক লাগে, এত ক্ষুদ্র সময়ে কী করে তোমাকে এতটা ভালো লেগে গেল। আমার কথা এলোমেলো হয়ে যাচ্ছে, কি বলবো বুঝতে পারছি না। এমন আমার সাথে আগে কখনো হয়নি। অবনীর চলাফেরা কথাবার্তা প্রথম দিনে আমার চোখে নোটিশ পড়ে। মায়া ভালোবাসা পয়দা হওয়ার আগে ও ফাসাদ তৈরি করে আমার মন বিষিয়ে দিয়েছে। তুমি সম্পূর্ণ আলাদা। এই 3 দিনে তোমার কোমলতা মাধুর্যতা আমি রিক্ত এবং সিক্ত হতে চাই সবসময়। দুজন শহীদ মিনার ত্যাগ করে বাড়ির রাস্তায় বাইক চালিয়ে দিল। ইসমা খোলা আকাশের দিকে মাথা উঠিয়ে চোখ বন্ধ করে নিজের মনে বিড়বিড় করে বলে, আমি হয়তো যোগ্য মানুষের পরিচয় পেয়েছি আল্লাহ। তোমার কাছে কি আর চাইব, সব তোমার জন্য। তারপরও আবার চাই তুমি আমার আগের সব মুছে দিয়ে সামনের সব কিছুতে আলোকিত করে দাও। এই খাতুন ভালো করে ধরো, পড়ে গেলে খাতুন পাবো কই? ইসমা ভালো করে ধরে বসলো। পাশে দুজন অর্ধবয়স্ক পুরুষ মহিলা মোটরসাইকেল করে যাচ্ছে, হয়তো স্বামী স্ত্রী হবে। পুরুষটা গেয়ে উঠল, এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো তুমি বলো তো? অলোকের গান মেজর গানে এসেছে। সেও ঘাড় কাত করে ইসমার উদ্দেশ্যে বলল, এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো তুমি বলো তো? গোধূলির শেষ লগ্নে আকাশের চিত্র এক এক রঙে মেতে ওঠে। কখনো হলুদ, কখনো কমলা রঙে নীলিমা সেজে থাকে। বিশাল আকাশের নিচে পাখিরা নিজেদের গন্তব্যে দল বেঁধে কিচিরমিচির করতে করতে তাদের নেড়ে পৌঁছে যায়। খালি পেটে বের হয়, ভরা পেটে ফিরে আসে। ডানা ঝাপটে উড়ে উড়ে কতগুলো চড়ুই পাখি চলে গেলেও তাদের বাসস্থানীয় মসজিদের মিনারা থেকে আজান ভেসে আসছে। খন্দকার বাড়ি থেকে 3 জন পুরুষ জামাত ধরার জন্য বেরিয়ে গেছে। পথে দেখা হলো তামান্নার মেয়ে অ্যালিসার সাথে। বড় ভাই একরামের সাথে নানুর বাসায় যাচ্ছে। নানা ভাই নামাজ পড়তে যাও? মোবারক খন্দকার হাসি দিয়ে বললেন, হ্যাঁ নামাজে যাই। তুমি আমাদের বাসায় যাবে? অ্যালিসা ডাক দিল, এই কারো মামা? ওসামা সুন্দর একখানা হাসি উপরে দিয়ে ভাগ্নিকে আদর করে চলে যাচ্ছিল। হাঁটা থামিয়ে পিছনে ফিরে ইকরামের কান মলে ধরলো। আমার কান ধরলে কেন? ঠিকমতো নামাজ পড়িস না কেন? পড়বো, কান ছেড়ে দাও। ওসামার বাবা মোশাররফ খন্দকার বললেন, এখন থেকে নিয়মিত নামাজ না পড়লে আমিও আসমানের মতো তোর কান ধরে রাখবো। মোবারক খন্দকার অ্যালিসাকে বাসায় ঢুকিয়ে সবার সাথে মসজিদে প্রবেশ করেছে। সবাই একসাথে নামাজ আদায় করে আবার বাসায় এসেছে। ইসমা পাস্তা রান্না করেছে। তাইয়া খাতুন একটু পায়েস বানিয়েছে। বিয়ের দিন পায়েস খেয়ে ইসমাইল শ্বশুরের নাকি ভীষণ মজা লাগছে। সেই কথা আজ নাস্তার টেবিলে মোশাররফ খন্দকার বলেছিল। তাইয়া খাতুন সন্ধ্যার নাস্তায় পায়েস বানিয়েছে। মানজিয়া খানম কপরাগ দেখিয়ে বললেন, বেন আপনি পারানো বটে। দুলাভাই কথায় কথায় বলেছে পায়েস মজা হয়েছে, তাই বলে আপনার রান্নাঘরে আসতে হবে? তাইয়া খাতুন হাসি টেনে বললেন,
আপনারা তো আমাকে বাড়ি যেতে দেন না, আমি কাজের মানুষ, কাজ ছাড়া তো বোন ভালো লাগে না। বাড়ি থাকলে কত কাজ করতে হতো, এখানে একটু কাজ না করলে আমার ভালো লাগবে না। আবার মালিয়া খানম রান্নাঘরে ঢুকে সবার জন্য বাটিতে নুডলস পাড়তে পাড়তে বললেন, ইসমা তুমি বসো। বেন আর কোনো কথা নয়, সোজা খেতে বসেন। ড্রয়িং রুমে সবাই খেতে বসেছে। মালিহা খানম ইসমার হাতে নাস্তার বাটি এমনভাবে তুলে দিল যেমনভাবে তুলি টুসিকে দিয়েছে। মালিহা খানমের প্রতিটা কথা কাজে মমতা ছড়িয়ে পড়ে ইসমার প্রতি। ইসমার মাঝে মাঝে অবাক হয় শাশুড়ির ব্যবহারে। জরিনার সাথে মিলাতে গেলে আকাশ পাতাল তফাৎ হবে। তামান্নার বাকি দুজন বাচ্চা এনিফা এমরান তারাও এসেছে। এনিফা মামার পাশে বসতে বসতে বলল, কালা মামা তুমি আমাদের বাসায় মামিকে নিয়ে যাও না কেন? যাবো মামা, কি খাওয়াবে আমরা গেলে? মামি যা খেতে চায় তাই খাওয়াবো। আমাকে কিছু খাওয়াবে না? তুমিও তো খাবে। আজ তোমাদের পড়াশোনার কোথায় মামা? আজ পড়ালেখা ছুটি, আম্মু আজ ছুটি দিয়েছে। বাবা অফিস থেকে আসলে আমরা একটু ঘুরতে যাব। এনিফা একটু ভাবুক হয়ে বলল, আচ্ছা কালো মামা, মামির গেলে এটা কিসের দাগ? ছোট্ট এনিফা সবেমাত্র প্রথম শ্রেণীতে পড়ে, সে অবুজের মতো এক অদ্ভুত প্রশ্ন করে বসেছে। এদিকে ইসমার হাসি খুশি মুখ মুহূর্তে মলিন হয়ে যায়। সবার মাঝে লজ্জা পাচ্ছে। ঘরের বাতাসও যেন ভারী হয়ে উঠল। তাহিয়া খাতুন চোখ টলমল করছে। তার মনে হয়ে গেছে রাহাত কীভাবে ঘুষি নিয়ে এগিয়ে এসেছিল মেয়েকে বাঁচাতে। ধরতে গিয়ে রাহাতের আংটির আঁচড় লেগে সারা জীবনের মতো এ দাগ তৈরি হয়ে গেছে। তাহিয়া খাতুনের বুকে কামড় দিয়ে উঠেছে। সেদিন যদি তাহিয়া খাতুন না থাকতো তবে কি হতো? ইসমাকে হয়তো রাহাত রাগের মাথায় মেরেই ফেলতো, আর না হয় আরও বড় বিভৎস ঘটিয়ে ফেলতো। ওসামা খন্দকার ভাগ্নিকে কোলে বসিয়ে ছোট ছোট চুলগুলোতে হাত বুলিয়ে নরম স্বরে বলল, মামুনি, তোর মনে আছে একবার তোমার এমন ভাইয়া পড়ে গিয়ে থুতনি কেটে গিয়েছিল? তোমার কি সেই কথা মনে আছে? একরম সোফা থেকে লাফিয়ে উঠে বলল, মনে আছে। ইমরানের অনেক ব্লাড লস হয়েছিল। আম্মু কত কান্না করেছে। বাবা অফিসে ছিল, মা কোলে করে ইমরানকে হসপিটালে নিয়ে গেছিলো। ইমরান থুতনিতে হাত রেখে বলল, আমার তো এখনও দাগ রয়েছে। এনিফা উপর নিচে মাথার নাড়িয়ে বলল, আমার একটু একটু মনে পড়েছে। ওসামা খন্দকার মৃদু হেসে বলল, তোমার ভাইয়া যেমন পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, তোমার মামিও পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, তখন দাগ হয়ে গেছে। বুঝতে পেরেছো আমার ছোটো মা? এনিফা দুই গালে হাত রেখে বলল, ও। ওসামা নিজের রুমে যেতে যেতে বোনকে উদ্দেশ্য করে বলল, তুলি আমার রুমে আসো। তুলি ভাইয়ার কাছে গিয়ে দাঁড়ালো। টুসি কোথায়? ভাইয়া টুসি তামান্না আপুর সাথে। আজ এত দেরি করছে কেন হসপিটাল থেকে আসতে? আপু একটা কাজে গেছে ভাইয়া, সাথে দুলা ভাই আর টুসি আছে। তোর পড়াশোনা কেমন চলছে তুলি? চলছে ভালোই। শুধু ভালো বললে হবে না তুলি, মেডিকেলে টিকতে হলে পরিশ্রম আরও বাড়াতে হবে। তোমার জন্য কিছু বই এনেছি। পরিশ্রম বলতে জান কোরবান করার কথা বলিনি, শুধু বলেছি আর একটু মনোযোগী হও। মাথায় থাকবে ভাইয়া, যা দরকার হয় বাবাকে জানাবে। কাকু তো আছে, আপুর সাহায্য নেবে মাঝে মাঝে। আমি যেখানে থাকি তোমরা দুজনে আমার কাছে যে কোনো প্রয়োজনে কল করবে, রাত হোক দিন হোক। তুমি ফেল করে তাকিয়ে থেকে বলল, এবারও কি অনেক দিন পর বাড়ি ফিরবে? আমার প্রফেশন এমনই বোন, মন খারাপ করে না, সুযোগ মিললে তাড়াতাড়ি আসবো। তোমার বাবাকে বলো আসতে। আধার রাতে জ্যোৎস্নায় মন মাতানো শীতল বাতাসে একটা ঘ্রাণ ভেসে আসছে ধীরে ধীরে। ওসামা খন্দকার বারান্দায় দাঁড়িয়ে নাসারন্ধ্র টেনে নিল সেই মোহনীয় ঘ্রাণ। টিমটিমে চাঁদের আলো বারান্দার গ্রিল ভেদ করে ভিতরে ঢুকেছে। মৃদু আলোর আধারের মাঝে সে ঘ্রাণ মিলিয়ে গেল। মেজরের সামনে দাঁড়িয়ে তার নরম মনে রমণী। এই নমনীয়তা রমণী এখন মেজরের গোপন ঘরে বাস করে। মেজর ক্রমে ক্রোধে ধাবিত হয়ে গেছে ইসমা খাতুনের উপর। গায়ে তার সাদা জর্জেট কাপড়ের থ্রি-পিস, গোলগাল মুখে ওড়না পেঁচিয়ে হাজির হয়েছে। নরম নরম চাহনি তার চাঁদের এক ফালি আলো ঠিকরে পড়েছে সাদা জামা পরা ইসমার উপরে। মেজর ডান হাতে ওড়না সরিয়ে হাত গলিয়ে দিল চুলের ভাঁজে। প্রথমবারের মতো ললাটে চুমু এঁকে দিল। ডান হাতের আঙ্গুল ধীরে ধীরে চুলের গোড়ায় স্পর্শ করলো। মেজর আর একটা চুমু দিল গালের কাটা দাগে। এই দম্পতির উপর হয়তো অঝোরধারার রহমত বর্ষিত হচ্ছে। যেখানে প্রকৃতি শান্তি সেখানে তো রহমত। মায়া মায়া চোখে মেজর গাঢ় চাহনি নিক্ষেপ করলো মায়াবতী মেয়েটার উপর।
এত মায়া কোথা থেকে আসে ওসামা খন্দকার জানে না। বারান্দার লাল পর্দা বাতাসের দোলায় দুলে উঠল, আর একটু জোরে বাতাস আসলো। এই বাতাসের ঝাপটায় লাল পর্দার নিচের অংশ উড়ে গিয়ে পড়ল ইসমার উপর। দণ্ডায়মান ইসমা নিজের হাত দিয়ে পর্দা সরানোর আগেই মেজর হাত দিয়ে পর্দা নিচে নামিয়ে দিল। কিছু চুল মুখের সামনে পড়ে আছে, একটা কোমলমতি মুখ বের হয়ে আসলো পর্দাটা সরানোর সাথে সাথে। কিছু সেকেন্ডের ব্যতিক্রমে খাতুনের চেহারা এক গ্লো করেছে কি করে। একটু আগে তো দেখলো, তো তখন তো এত জৌলসতা ধরা পড়েনি, নাকি মেজরের চোখে উল্টাপাল্টা দেখে কে জানে। মেজর শব্দ করে আরেকটু চুমু দিল অপর গালে। ইসমা থম মেরে দাঁড়িয়ে আছে, চোখে বড় বড় পাপড়ে নাড়িয়ে নাড়িয়ে দেখে যাচ্ছে সুঠাম দেহের অধিকারী মেজর স্বামী ও তার কাজকর্ম। এই খাতুন থতমত খেয়ে ইসমা বলল, জি, তোমাকে ছাড়া থাকতে কষ্ট হবে মনে হচ্ছে। ক্যাপ্টেনের রোগ আমার উপর ট্রান্সফার হয়েছে, মনে হচ্ছে কষ্ট হবে। বোকা প্রশ্ন করলো ইসমা। হ্যাঁ, মনে তো হচ্ছে। ক্যাপ্টেনও বাড়ি যাওয়ার জন্য ছটফট করে। শুধু ক্যাপ্টেন নয়, সবাই এমন করে। তোমাকে দূরে রাখবো না, কোয়ার্টারে নিয়ে যাবো তোমাকে। গালে হাত দিয়ে কিছু বলতে নিবে, তখনই এক পবিত্র ধ্বনি কানে আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেজর কথা গুটিয়ে নিল, ঠোঁট নাড়িয়ে কী জানি বলছে, হাত দিয়ে স্ত্রীকে বেষ্টনী করে রেখেছে। আপনি কি পড়লেন? আজানের জবাব নিয়েছি। আজানের শেষে আর একটা দোয়া আছে, সেটা পড়েছি। এ দোয়ার অনেক ফজিলত। আমি পারি না, আমাকে শিখিয়ে দিবেন? অবশ্যই শিখাবো। তুমি শিখতে চাও? হ্যাঁ, শিখতে চাই। ছোটোবেলায় মক্তবে গিয়েছি, তবে এত কিছু শেখানো হয়নি। আপনি তো অনেক কিছু জানেন। আমি বেশি কিছু জানি না, টুকটাক জানি আর কি। এই ইসমা খাতুন। ইসমা আশ্চর্যিত। মেজরের হয়েছে কি? কেমন করে জানি ডাকছে, মনে হচ্ছে অনেকদিন পর মন খুলে প্রাণ বন্ধ করে হয়ে কথা বলছে। সাথে কিছুটা বিমোহিত করার টেকনিক তো রয়েছেই। জি বলুন। চাঁদের আলো পড়লে এই মুখমণ্ডল এত স্নিগ্ধ দেখায় কেন? শাহাদাত আঙ্গুল দিয়ে নাকের টোকা মেরে চলে গেছেন নামাজে উত্তর না শুনে। মেজর বের হচ্ছে আর তামান্না টুসি ভিতরে ঢুকছে। এই ব্ল্যাক ডায়মন্ড কি বলবে আপু? বাসায় দেরিতে আসবে কি? কেন? কাজ আছে তাই। বিড় করে ওসামা বলল, 2 দিন পর চলে যাবো, আর এখন বলছে বাসায় দেরিতে আসতে। নামাজ না হলে মিনি কিয়ামত হয়ে গেল, ঘর থেকে বের হতাম না। সারা শেষ করে পুট্টুস করে রুমে ঢুকে যাব। তোলে একটা বউ এনে দিয়ে এখন বলে এই ব্ল্যাক ডায়মন্ড বাসায় দেরিতে আসবে। আল্লাহ ওই অবিচার সইবে না। আমি এক বোকা খাতুনের জামাই, এই মেয়ে বোকা হলেও আমাকে কি করছে তুমি জানো? রাহাতকে খুঁজতে খুঁজতে জরিনা আমবাগানে এসে দেখে লম্বা হয়ে রাহাত মাচায় শুয়ে আছে। পাশে কতগুলো পোড়া সিগারেট শেষ বিন্দু পড়ে আছে। আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ অবস্থায়। ছেলের এমন নাজেহাল অবস্থা দেখে জরিনার বুকে কামড় ধরেছে। মাতৃসত্তা হু হু করে জেগে উঠেছে। রাহাতের পাশে বসে ডাক দিল, বাজান ভাত খাইতি না? বিষ দেও মা, খায়া মইরা থাকি। জরিনা হাওমা করে কেঁদে ফেলল। রাতের নিরিবিলি পরিবেশ, জরিনার কান্না যেন ভুতুড়ে আওয়াজে রূপান্তর হয়েছে। হেঁচকে তুলে কাঁদতে কাঁদতে জরিনার ছেলেকে ধরে বলল, বাজান কি কইতাছস? ঠিক কইতাছি গো মা, আমার সব শেষ, আমার কিছুই নাই, আমার ইসমা নাই। জরিনা মুখ চেপে কাঁদছে। রাহাত বাড়ি ফিরল কি ফিরল না এ নিয়ে সুমির কোনো মাথা ব্যথা নেই। খাওয়া দাওয়ার ব্যাপারে একই অবস্থা। আম্মা তুমি না কইছিলা সন্তানের বংশের বাত্তি, বংশের প্রদীপ, সন্তান কইরা আমার জীবনের প্রদীপ একেবারে নিভে গেল। রাহাতের কথার ধরন পাল্টে গেছে। ইসমার মতো শুদ্ধ করে বলছে এখন, জানো মা, সন্তান সবার পেট থেকে বের হলে জন্মগতভাবে আদর্শ হয়ে ওঠে না। একজন আদর্শ মায়েরও দরকার হয়। সুমি আদর্শ বউ না, আদর্শ মাও না। আদর্শ মা হতে পারতো ইসমা। আমাকে তোমরা অনেক তাড়াহুড়ো করে সুমির সাথে বিয়েটা করিয়ে দিলে। আর কিছু বছর অপেক্ষা করলে কি হতো? ওই পাড়ার জয়নালের বউয়ের 12 বছর পরে ছেলে হয়েছে। আমার আর ইসমার হয়তো আরও বছর খানিক পরে বাচ্চা হইতো। কী করলাম আম্মা, কী করলাম আমি? জরিনার মুখে তালাবদ্ধ। ইসমার শেষ কথা মনে পড়ছে। যাওয়ার সময় ইসমা বলেছিল, আমার কথা আপনার একদিন হলেও মনে পড়বে। জরিনা পলকে পলকে ইসমার কথা মনে পড়ে। ইসমা থাকাকালীন সময় জরিনার উপর এত চাপ পড়তো না। এখন রান্নাঘরে পাতা ঠেলে রান্না করতে হয়। সুমি মন চাইলে কাটাকাটি করে দেয়, না চাইলে নাই। জরিনা চোখের পানি মুছে রাহাতকে নিয়ে বাড়ি গেল।
ইসমার কষ্ট, দীর্ঘশ্বাস আর অন্তরের বদদোয়া লেগেছে। ইসমা চলে গেছে বেশি দিন হয়নি, এর মাঝে রাহাতের পরিবারের শান্তির দুর্ভিক্ষ লেগেছে। আর ইসমা করে জান দিলেও কি হবে, ইসমা তখন মাটি কামড়েছিল, তখন মেয়েটার কলিজায় আঘাত দিতে দিতে শেষ করেছে। ইসমা তার কাঙ্ক্ষিত জায়গায় আছে, এক শান্তিপূর্ণ পরিবেশ পেয়েছে, সাথে পেয়েছে এক সাহসী সচ্চরিত্রবান পুরুষ। তামান্নার স্বামী আরিফ ওসামা খন্দকারকে ধরে বেঁধে মসজিদ থেকে বের করে তাদের বাসায় নিয়ে গেছে। তামান্না বলে দিয়েছে ওসামাকে ঘন্টা 2-এর জন্য আটকে রাখতে। আরিফ তাই করলো। মেজর ক্ষণে ক্ষণে বের হতে চাইছে। একরাম, ইমরান, অ্যালিসা, এনিফা কালো মামার সাথে কথা বলে পার করে দিল অনেকটা সময়। এনিফার ভীষণ মন খারাপ, আম্মু বলছে ঘুরতে নিয়ে যাবে, অথচ নানুর বাসায় গিয়ে বসে আছে। ওই বাড়ি থেকে তামান্না আরিফকে কল করে বলল ব্ল্যাক ডায়মন্ডকে ছেড়ে দিতে। ওসামা ছাড়া পেয়ে এক প্রকার লাফিয়ে দরজায় গেল। মন টিকছে না এখানে। আরিফ ডেকে বলল মেজর শালাবাবু আজ তোমার পকেট ফাঁকা করবে। এনিফা মামার সাথে ছুটলো। তামান্না ওসামাকে দেখেই পথ আটকে দাঁড়িয়ে মেজর ব্রুকুচকে তাকিয়ে আছে। বর্ডার গার্ডের মতো দাঁড়িয়ে আছো কেন? ইসমাকে হুড়পড়ির মতো সাজিয়ে বসিয়ে রেখেছি তোর রুমে। তো কী হয়েছে? আমাদের পারিশ্রমিক চাই। আমি তুলি টুসি 3জনকে বেশি না 50,000 দিলেই হবে। আমি মেজর না, টাকা ধরার গাছের প্রহরী। যখন টাকা চাইবে তখন এই গাছ থেকে টাকা ছেড়ে তোমার হাতে দেব। তামান্না খেকিয়ে বলল তোর কাছে থেকে আমরা কবে টাকা চেয়েছি? এই যে আজকে চাইলি। কোনো কথা হবে না। এনিফা তোমার মামিকে নিয়ে চলো আমাদের বাসায়, ও একা একা ঘুমাবে। তুই সেনানিবাসে চলে যাওয়ার পর ইসমা এই বাড়িতে আসবে। এনিফা মামির কাছে যাওয়ার জন্য পা বাড়াতেই ওসামা দপ করে এনিফাকে কোলে তুলে নিল। আমার সাথে এমন করছো কেন আপু? যাও, এবার রেশন তুলে তোমার বাসায় পাঠিয়ে দেবো। তোর রেশনের গোষ্ঠী কিলে আমি টাকা বের করো চান্দু। মালিয়া খানম সম্পূর্ণ কথা না জেনে এগিয়ে এসে বলল আমার কালো মানিক, তোরা বিরক্ত করিস কেন? তোমার কালো মানিককে বলো আমাদের টাকা আমাদেরকে বুঝিয়ে দিতে। কিসের টাকা? আমাকে বল, আমি দিয়ে দিই। উফ, খালামণি সরাতো। মোবারক খন্দকারের হাতে বই নিয়ে হেঁটে এসে বড় বড় চোখ করে বলল তামান্না তুলি টুসি যদি টাকা পায় আমি কেন পাবো না? আমিও টাকা চাই। মোশাররফ খন্দকারও টাকার ভাগ চাইছে, অথচ দুই ভাই জানেই না কিসের টাকার জন্য ওসামাকে আটকানো হয়েছে। এই আসমান টাকা দিয়ে দে, আমাদেরকেও দিতে হবে। আমরা কি নদীর জলে ভেসে এসেছি নাকি? মোবারক খন্দকার বড় ভাইয়ের সাথে সুর তুলে বলল হ্যাঁ, টাকাটা দিয়ে দে তাড়াতাড়ি। আসমানের টাকা অনেকদিন হলো পেটে পড়ে না। এত ভালো মানুষ হয়ে থাকতে পারবো না বাপু। তামান্না মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তারা একটু মজা করতে চেয়েছে, বাবা চাচা বাম হাত ঢুকিয়ে সব এলোমেলো করে দিচ্ছে। মানজিয়া খানম কটমট করে স্বামীকে বলল উপন্যাস পড়ে দিন কাটিয়ে দেয়। সেই লোক এসেছে ছেলে মেয়েদের সাথে পাল্লা ধরে টাকা দাবি করতে। স্ত্রীর ঠ্যান্ডানি শুনে মোবারক সাহেব ভোতা মুখে চলে গেছে। মানজিয়া খানম বড় বোনের উদ্দেশ্যে বলে গেল আবার তোমার জামাইকে এখান থেকে নিয়ে যাও। বাবা চাচা চলে গেলেও তামান্না হাল ছাড়ছে না। তুলি টুসি এতক্ষণ দূরে ছিল, তামান্নার হাতের ইশারার কাছে এসেছে। আনিফাকে কোলে নিয়ে মেজর দরজার সামনে দাঁড়িয়ে আছে। আচ্ছা টাকা দেবো, তবে টাকার মান কমাও। 1 টাকাও কমানো যাবে না। আপু তুমি এত নির্দয় হলে কি করে? টাকা দেবে কিনা ইসমাকে নিয়ে যাব। মেজর বিড়বিড় করে বলল কি এক হুমকি দিচ্ছে, বন্দুকের হুমকিও তো এত ভয় পাই না। এই কী বলছিস? মেজর ফোন করে তামান্নার স্বামীর কাছে কল করলো। কি শালাবাবু, আপু তো আমার উপর জুলুম করছে দুলাভাই। আরে মেয়ে কিছু টাকা দিয়ে ভাগিয়ে দাও। তোমার ঘরে ফুল দিয়ে সাজিয়েছি, আমি ওদেরকে ফুল কিনে দিয়েছি। ছি ছি, এসব কী বলছেন আরিফ ভাই? ফুল টুল দিয়ে সাজাতে বললো কি?